আমার সাথে থাকতে তোমার এত অসুবিধা হচ্ছে? কি করে শ্যামা, আমার সাথে কাটানো মুহূর্তগুলো তুমি কি করে ভুলে গেলে? জানো শ্যামা, তোমার সাথে কাটানো একটা মুহূর্ত আমি ভুলিনি। কি হলো শ্যামা, মনে করার চেষ্টা করো। জানো, আমি তোমাকে বলার অনেক চেষ্টা করেছিলাম। আমি চেষ্টা করেছিলাম তোমার সব স্মৃতি মুছে ফেলার, পারিনি। তোমার হয়তো মনে নেই শ্যামা, কিন্তু আমার সব মনে আছে। কতদিন তোমার সাথে গল্প করতে করতে, তোমার গান শুনে তোমাকে জড়িয়ে ঘুমিয়ে পড়তাম। আর তুমি তুমি কি করতে জানো? আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়তে। কতদিন যে সেইভাবে ঘুমোইনি আমি। শ্যামা, শ্যামা, একটু মনে করার চেষ্টা করো শ্যামা, একটু চেষ্টা করো। চারিদিকটা একবার দেখো শ্যামা, এটা এটা আমাদের ঘর। চিনতে পারছো? বলো না শ্যামা। এই দেখো, এই দেখো, এই আলমারিটা দেখো, দেখো চিনতে পারছো? এই খাটটা দেখো, এই খাটটা দেখো, সবকিছু দেখো, চারিদিকটা দেখো শ্যামা। শ্যামা, তোমার আমার উপরে যতটা অধিকার, অতটা অধিকার আমার নিজের উপরেও নেই। তোমার সব স্মৃতি আমি মুছে ফেলার চেষ্টা করেছিলাম শ্যামা, কিন্তু মুছতে পারিনি। শ্যামা, তুমি আমার মনে ছিলে, আছো, আর সব সময় থাকবে। চেষ্টা করো শ্যামা, মনে করার চেষ্টা করো। দেখো, আমার দিকে তাকো, আমি তোমার নিখিল, তোমার নিখিল শ্যামা, যাকে তুমি সব থেকে বেশি ভালোবেসেছো। দেখো শ্যামা, আমার দিকে তাকিয়ে দেখো, চারিদিকটা দেখো, তোমার সবকিছু মনে পড়বে, আমি জানি শ্যামা, তোমার মনে পড়বে, পড়বে শ্যামা, তোমার মনে পড়বে, পড়তেই হবে, সব মনে পড়বে শ্যামা, আমার বিশ্বাস তোমার সব মনে পড়বে। একটু চেষ্টা করো তুমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আই হ্যাভ ওয়ান থিং টু সে। বনি, কাকিয়া, হ্যাঁ, নতুন বছরটা তাহলে ভালোই শুরু হলো। আর কাল সকালে মায়ের ডক্টরের সাথেও আমার কথা হয়ে যাচ্ছে। আমি যেটা বলছি সেটা হচ্ছে, এবার তো আমি চলেই এসেছি, তাহলে এখন থেকে মায়ের দেখাশোনাটা আমি করি না? নিজের হাতে মাকে একটু ওষুধ টষুধ না খাইয়ে দিলে আমি তো শান্তি পাচ্ছি না। অ্যাটলিস্ট মাকে নিজের পায়ে দাঁড় করিয়ে একটু কথা বলালে তবে তো আমি শান্তি পাই। অনি বেটা, আসলে কি বলতো, আমিও তো চাই যে দিদিভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এই সংসারের হাল ধরুক আমার সঙ্গে। আফটার অল দিদিভাইও তো এবারে করছি, তাই না? দিদিভাই, কি গো, তুমি কথা দাও তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তো? নিশ্চয়ই নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে কণিকা। এমন বোনের মতন যা কজনের হয় বলো তো? আপন বোনের চাইতেও বেশি যত্ন করে, এমনটা কিন্তু ভূভারতে দেখা যাবে না।
দিদুন, আই নো কাকিয়া আমার মায়ের বোনের থেকেও বেশি আপন। লাভ ইউ বেটা। আর তুমি যদি এভাবে দাঁড়িয়ে থাকো আমিও তো ঘুমোতে পারবো না। শোনো না, আমি গেস্ট রুমে শুয়ে পড়বো, আমি ঠিক ম্যানেজ করে নেবো, তুমি টেনশন নিও আমি না। বলছিলাম কি, তার চেয়ে না হয় আমি চলে যাই। শ্যামা, তুমি কেন যাবে? এটা তো তোমারও ঘর। আমি তো আপনাকে এভাবে চলে যেতে দিতে পারি না, বলুন। আর আমিও না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার পায়ে ভীষণ ব্যথা করছে। তাহলে কি করি বলো তো? আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি কৃষ্ণার কাছে চলে যাই। দেখুন, এই ঘরে থাকলে আমি না পাচ্ছি শান্তিতে বসতে, না পাচ্ছি দাঁড়াতে, আমার কেমন একটা অস্বস্তি হচ্ছে, আমার আমার ভেতরে ভেতরে কেমন একটা। শ্যামা, শ্যামা প্লিজ। দেখুন, আমি জানি সবাই আমাকে বলেছে এই বাড়িটা আমার শ্বশুর বাড়ি আর আপনি আমার স্বামী। আমি সেটা বিশ্বাসও করেছি, আর আপনি বিশ্বাস করুন আমি আমি অনেকবার মনে করার চেষ্টা করেছি, কিন্তু আমার কিচ্ছু মনেও পড়ছে না। আর এভাবে একজন অচেনা মানুষকে নিজের স্বামী বলে মেনে নিয়ে একই ঘরে থাকতে আমার আমার কেমন একটা। শ্যামা, শ্যামা আমি কিছু মনে করছি না, সব বুঝতে পারছি আমি। তোমায় কোনো এক্সপ্লেনেশন দিতে হবে না, ট্রাস্ট মি। তোমার যেভাবে ঠিক লাগে সেভাবে থাকো, ফিল কমফোর্টেবল। এত বছর ধরে তোমাদের জন্য ওয়েট করছি, আরো কয়েকটা দিন ঠিক পারবো। তুমি আমার চোখের সামনে আছো, কৃষ্ণা আমার মেয়ে আমার কাছে আছে, এটাই তো আমার কাছে বড় পাওনা। You came. আমি তো ভাবতেই পাইনি তুমি আসবে। I'm really, really happy. আমি জানি অনিরুদ্ধ, তুমি আমার জন্যই আজ এই বাড়িতে এসেছিলে। আমার সত্যিই খুব ভালো লেগেছে। আজকে যদি ওইসব ঝামেলা না হতো তাহলে তুমি আরো খানিকক্ষণ থাকতে পারতে, তোমার সঙ্গে আরো কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারতাম। তবে আমাদের নিশ্চয়ই আবার দেখা হবে। প্রথম দেখাতেই তুমি আমার মনের মধ্যে অনেকটা জায়গা করে নিয়েছো। I just wanted to say
এসেছে দিদি ভাই? জানি না, দাঁড়া দেখছি। কৃষ্ণা, কৃষ্ণা দরজাটা একবার খোল না মা। আচ্ছা মা, আমার প্রিয় বাবা কোথায়? তিনি ঘুমোচ্ছেন, চোখ বুজে রয়েছেন। বলেছেন যে শ্যামার গান কানে না যাওয়া অব্দি তিনি গাত্রোত্থান করবেন না। ও মা, হ্যাঁ। সে কি কথা গো? কর্তা বাবার কি খুব শরীর খারাপ করেছে? দেখেছো কি জ্বালা পড়ার কথা? সকালবেলা অলক্ষণের কথাগুলো কেন বলিস রে? তুমি তো বললে কি শরীর খারাপ করেছে, থান করেছেন। না বললে তো চোখ বন্ধ করে থান করে পড়ে আছে। ভগবান আমাকে তুলে নাও, তুলে নাও। থান মানে তুই সাদা থান ধরলি? কি সর্বনেশে কথা! ওই থান না, গাত্রোত্থান মানে শ্যামার গান কানে না গেলে উনি ওনার গা তুলবেন না। শুনে কিন্তু বাবাকে সাপোর্ট করছি। আজ আবার 18 বছর আগের সকালটা আমরা ফিরে পেলাম। যে যার মতো করে এনজয় করুন। আমাকে চা দে তো বিজলি। বিজলি মাসি, আমাকেও খেতে দাও না। দিচ্ছি তো। এই কৃষ্ণা, তোমাকে দিয়ে দে। অফকোর্স, জিজ্ঞেস করার কি আছে? এখন না দিদি ভাই, মায়ের পুজো সব শেষ হয়ে যাক, তারপর খাবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাহলে কাম্মা সব কাজ শেষ করে নিক, তারপর আমরা সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করব। দ্যাটস দ্য স্পিরিট। এই মুন্নিকেই তো আমরা সবসময় চেয়েছিলাম, কত তাড়াতাড়ি সবাইকে আপন করে কাছে টেনে নেয়। নিখিল দেখ, আজ তোর সব চাওয়া একদিনে হয়ে যাচ্ছে। আরে বিজলি, চাটা দিয়ে যায় আমাকে। আজকে এই আনন্দের দিনে আমি চা খেতে খেতে আমার গান শুনবো। আরো 5 মিনিট চা। দেখো মা, শ্যামার গানের এই হলো জাদু। তোমার এই যে কুড়ের ডিম ছেলে কেমন সাত সকালবেলা উঠে পড়ে। আহা সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে। আহা সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে। কালা মানিকের মালা পরো সখী সাজো শ্যাম নীল বসনে। দিদি ভাই, তুমি আবার কোথায় চললে? আসলে মার সব গান তো নষ্ট হয়ে গেছে, তাই আমি ভেবেছি মা যখন যা গান গাইবে আমি সব রেকর্ড করে রাখবো। গ্রামে গঞ্জে যা গান গেয়েছে, যাদের কাছে যা গান আছে আমি সব খুঁজে বের করব। কৃষ্ণা, আমিও তোকে হেল্প করব। যে গানগুলো আমি নিজে নষ্ট করে দিয়েছিলাম সেগুলো নিজেই আবার খুঁজে বের করব। আমি ভাবছি মা সুস্থ হয়ে গেলে মাকে দিয়ে আবার মঞ্চে গান গাওয়াবো। ভালো হবে না বলো ঠাম্মি? হ্যাঁ হবে তো বটেই। দেখো, শ্যামা যে শুধু আমার মেয়ে বা তোমার মা তা তো নয়। শ্যামার খ্যাতি যে জগৎ জোড়া। শ্যামা ফেরা মানে তো কৃষ্ণকলি ফেরা। তা কৃষ্ণকলির ভক্তরা তো ছাড়বে না, শ্যামাকে তো গান গাইতে হবেই মা। হ্যাঁ তাহলে এখন আমি যাই। সাজো শ্যাম নীল বসনে। আহা সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে। আহা সাজো সাজো রাই তোমারে সাজাই। কালিয়া রূপের কাজল দিলাম
সাজোরাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে কালা মানিকের মালা পরো সখী সাজো শ্যাম নীল বসনে আহা সাজো সাজোরাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে আহা সাজো সাজোরাই তোমারে সাজাই। হ্যাঁ 4 তারিখে তো আমি একদম ঠিক সময় পৌঁছে যাব। বলছি শোন না, যদি কিছু মনে না করিস তোকে একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করব। এই বাবা এমন করে বলছো কেন? আমি কিচ্ছু মনে করব না, বলো না। বলছিলাম যে তোর মাই কৃষ্ণকলি। হ্যাঁ দিদি, এতদিন আমি জানতাম না গো। আসলে আমার মায়ের কোনো স্মৃতি নেই তো তাই। তুই জানিস আমার মা কৃষ্ণকলির মানে তোর মার বিশাল বড় ফ্যান। যেই নিউজ দেখেছে প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছে, খালি বলছে যে উনি আবার কবে প্রোগ্রাম করবে, মা নাকি যাবেই যাবে দেখতে। নিশ্চয়ই করবে দিদি, আমারও খুব ইচ্ছে আমার মা সুস্থ হয়ে আবার স্টেজে গান গাইবে। আমিও তো আমার মায়ের গান তেমন ভাবে শুনিনি। আমার মায়ের স্মৃতি ফিরে এলে আমার মা আবার স্টেজে গান গাইবে, আর আমিও তখন আমার মায়ের কাছ থেকে গান শিখতে পারবো। কি মজা বলতো তোর? হ্যাঁ মজা তো হচ্ছে। জানো তো কিষেনজির আশীর্বাদে আমি আমার সবকিছু ফিরে পেয়ে গেছি। সহায় সম্বলহীন অবস্থায় এই কলকাতা শহরে এসেছিলাম, আর দেখো এই কলকাতা শহরে এসেই আমার সবকিছু পেয়ে গেলাম। আমার বাড়ি, আমার পরিবার, আমার মায়ের আসল পরিচয়, সবকিছু। কৃষ্ণা, আমার তোর জন্য খুব ভালো লাগছে। শুক্রিয়া দিদি। আচ্ছা শোন, 4 তারিখ যখন আসবি তখন তোর মা যদি আসেন তাহলে আমার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিবি তো? এভাবে কেন বলছো? নিশ্চয়ই করিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু তুই সময় মতো চলে আসবি, লেট করবি না কেমন? আমি রাখছি। হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো থেকো। তুইও খুব ভালো থাকিস কেমন? প্লিজ প্লিজ আপনারা আসুন, কতদিন পর আসলে। মা, মা তাড়াতাড়ি এসো। ওরে বাবা রে বাবা, ভালো আছেন তো? ঠিক আছে বাবা, অমন করে প্রণাম করা কি? ভালো থেকো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাবা, কত যুগ পর, হ্যাঁ কতদিন পর বেয়ান আপনাদের পায়ের ধুলো পড়লো আমাদের বাড়িতে। কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ বাবা ভালো কিন্তু আছি। বেয়াই কোথায়? ওনাকে দেখছি না। না আসলে আবার শরীর গতি ভালো যাচ্ছে না মাসিমা। বেয়ান, শ্যামা, আমার মেয়ে কোথায়? কতদিন দেখিনি ওকে, কতদিন হয়ে গেল। খবরে দেখলাম, তাই জন্যই তো ছেলেকে বললাম যে শ্যামা ফিরে এসেছে, নাতনি ফিরে এসেছে। একটিবার আমাকে নিয়ে চল, একবার ওদের কাছে নিয়ে চল বাবা। আমরা তো টিভিতে দেখি না, পাশের বাড়ির লোক খবর দেখে আমাকে বলল। বাবা মা তো বিশ্বাসই ছিল না। তারপর আমি নিয়ে গিয়ে দেখালাম টিভিতে, সত্যি শ্যামা ফিরেছে। হ্যাঁ, এই খবরটা তো তুমিও দিতে পারতেন নিখিল। কি কথা বলছো তুমি? আরে জামাই কি আর আমাদের মতন গরিব কুটুমদের মনে রেখেছে নাকি? আমাদের কথা তো ভুলে গেছিল জামাই, তাই না? প্লিজ প্লিজ আপনারা এইভাবে বলবেন না। আপনারা তো জানেন যে এই কটা বছর আমি নিজেকে ঠিক সামলে গুছিয়ে রাখতে পারিনি। আমি অবভিয়াসলি আপনাদের জানাতাম যে শ্যামা ফিরে এসেছে। থাক বাবা থাক, ওসব পুরনো কথা মনে করে কোনো লাভ নেই। আমি বুঝি তোমার উপর দিয়ে কত ঝড় বয়ে গেছে। সন্তান জন্মানোর পর থেকে তুমি ওকে কাছে পাওনি, এই কষ্টটা কি কম বলো? কিন্তু আমি জানি কৃষ্ণ আছে, তাই তো শ্যামাকে এইভাবে ফিরিয়ে দিল। বলো, এইভাবে ফিরিয়ে দিল। জানো তো মা, 4 তারিখ থেকে আমাদের গানের শুটিং শুরু হবে। বাহ, এটা খুব ভালো খবর মা।
তুই খুশি তো? হ্যাঁ মা, আমি খুব খুশি, কিন্তু কম্পিটিশনের আগে যদি এমন কিছু একটা করা যেত যাতে তোমার সব কথা মনে পড়ে যায় তাহলে খুব ভালো হতো। বাবার সঙ্গে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে হবে। মা তুই তো জানিস আমার কিছু মনে পড়ছে না, তাও কেন আমাকে জোর করছিস বলতো? মা তুমি কেন বলছো যে কিছু মনে পড়ছে না? ডাক্তার ম্যাডাম কি বলেছিল তোমার মনে নেই? চেষ্টা করলে আস্তে আস্তে তোমার সব স্মৃতি ফিরে আসবে। আর দেখো মা, তুমি তো তোমার পরিচিত জায়গায় রয়েছো, আপনজনদের কাছে। মা তুমি দেখবে তোমার সব একদিন না একদিন মনে পড়ে যাবে। তোর চাচি তোকে কি বলেছিল তোর মনে নেই? ওনাকে ডাক্তার বলেছিলেন যে আমার কোনোদিনও কিচ্ছু মনে পড়বে না, আমি কিচ্ছু মনে করতে পারবো না। শ্যামা তোমার মা। মা সরো তো, কি রে শ্যামা, তুই আমায় চিনতে পারছিস না? আমি তো দাদা রে, দাদাকে চিনতে পারছিস না? দেখ না ভালো করে, আমি তো দাদা, তো চিনতে পারছিস না? কি রে? ভালো করে দেখ, আমি তো আরে সরো তো দেখি, সরো। তোমার চিনতে পারছে না তো কি হয়েছে? আমাকেও না চিনে থাকতেই পারবে না। আসলে কি বলতো, আমাকে তোর চোখের বিষ মনে করতো, তাই না? শ্যামা চিনতে পারছিস তো? কি রে? আহা, নিশ্চয়ই পারবে, চিনতে পারবে সকলকে, আস্তে আস্তে মনে পড়বে। আমার মনে হয় জোর না করাই ভালো, জোর করলে হিতে বিপরীত হতে পারে। আর এই যে বেয়ান, তখন থেকে তো মেয়েকেই আদর করে যাচ্ছেন, অনেক আদর তো হলো। আরেকজন যে চুপটি করে দাঁড়িয়ে আছে আদর খাওয়ার জন্য, তাকে এবার ডাকুন। হ্যাঁ, ওই কৃষ্ণা, আয় এদিকে, আয় আয় আয়। ভালো করে দেখুন, ভালো করে চেয়ে দেখুন, আমাদের শ্যামার কেমন ফুটফুটে একটা মেয়ে হয়েছে। কি ভাবছেন? এই হলো আপনার সুধ, এ হলো আপনার নাতনি কৃষ্ণা। কিন্তু দাঁড়িয়ে আছিস কি? যা আদর খেয়ে আয়। আয় বাবা। আয় দিদি, আয় আমার বুকে আয়। কৃষ্ণা, আমার সেই ছোট্ট শ্যামার মেয়ে কৃষ্ণা। থাক দিদি, থাক, ঘর আলো করে থাক। ছোট দিদি, তোমার মামা আর মামি প্রণাম করো। থাক থাক মামা, থাক থাক থাক, দেখি দেখি তোকে তোকে ভালো করে দেখি। এ তো আমার ছোটবেলাকার শ্যামা গো, অনেক বড় আমা, অনেক নাম কর। এটা তো মামি। থাক থাক মা, থাক থাক, অনেক হয়েছে। বলছি আমাদের শ্যামার মতনই তো দেখতে হচ্ছে গো শ্যামার মেয়ে।
বলি ও জামাই, তোমার মতন গায়ের রংটা হলে একটু ভালো হতো। থামো তো, যেখানে যা 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 কিছু বলে যাচ্ছ এই কবচের নীতিকে বদলালে না। ছোট দিদি একবারটি আমার কাছে আয়। ঠিকই বলেছ পার্বতী, আমার ছোট দিদি অবিকল আমার শ্যামার মতোই হয়েছে, গায়ের রঙে মনের রঙেও সেই একই রকম নম্র, ভদ্র, নিষ্পাপ। বলে ও বেয়ান, এ তো রত্ন, গান যখন গায় আপনি যদি একবার শোনেন সে গান বলা যাবে না। আমার না ভয় হচ্ছে ছোটটি না বড়টিকে ছাড়িয়ে যায়, আমার তো মনে হচ্ছে আমার শ্যামাকেও ছাপিয়ে যাবে। গায়ের রঙে আমার শ্যামারও কিছু যায় আসেনি, ওরও যাবে না। কৃষ্ণ, আমাকে তুমি কোন জালে বন্দি করেছো ঠাকুর? এই মানুষটার কাছে এলে আমি কেন এত টান অনুভব করছি? কই, আমার তো কিচ্ছু মনে পড়ছে না। তাও কেন কেন এনাকে দেখলে আমার আমার মনের ভেতরটা এমন ছটফট করে ওঠে? কেন ঠাকুর, কেন? এত কি ভাবছো শ্যামা? আমার দিকে তাকাও, ভালো করে তাকাও আমার দিকে শ্যামা, দেখো আমার দিকে। আমার শ্বাস প্রশ্বাস, আমার স্পর্শ তোমার চিনতে পারার কথা, তাও তোমার কেন মনে পড়ছে না শ্যামা? আমাকে ভুলে গেলেও আমার অনুভূতিগুলো তোমার মনে পড়ার কথা, তাই না? শ্যামা, আমি কাছে আসলে, তোমাকে ছুলে তোমার কি শুধু অস্বস্তি হয়, নাকি তোমার একটু একটু ভালো লাগে? বলো না শ্যামা, বলো না, বলো না তোমার কি মনে হয় শ্যামা, প্লিজ বলো। I'm really sorry শ্যামা, I'm really sorry। আমি এরকম ভাবে তোমার সাথে বিহেভ করতে চাইনি। আমি তো আগের দিনও বলেছিলাম যে তোমাকে আমি টাচ করব না, তোমার কাছাকাছি। সরি, ক্ষমা করে দাও। না না, এই আপনি কি করছেন? দেখুন, এমনিতেই আমি আপনার কাছে দোষী। আপনার কাছে আমার একটাই অনুরোধ, দয়া করে আমার পাপের বোঝা আর বাড়াবেন না, দয়া করে এরকম আর করবেন না। দ্যাটস লাইক মাই শ্যামা, চিরদিন তুমি এইসব কথাই বলতে, আবার আমাকে বকতেও ছাড়তে না। আর শোনো, এই ব্যাগ গোছানোটা ছিল ফার্স্ট স্টেপ, এরপর তোমাকে আমার অনেক বায়না মেটাতে হবে। এই আমরা গ্রামে যাব, আমাদের আবার বিয়ে হবে, আই এম শিওর আস্তে আস্তে তোমার সব মনে পড়ে যাবে শ্যামা। আমি জানি শ্যামা, আজ তোমার কিছু না কিছু মনে পড়েছে, আমি ফিল করতে পেরেছি। আর তোমারও যে আমার প্রতি
একটু ফিলিং আছে, সেটাও আমি জানি। তুমি শুধু আমাকে বলতে পারো না। শ্যামা, রেডিও স্টেশনে যেতে হলে আপনাকে ঝামেলা ব্যাপার। আমি আর বাবা ট্রাভেল এজেন্সি থেকে গাড়ি বুক করে দিচ্ছি। দাদু, না 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 না, প্রণাম নয়, প্রণাম নয়, প্রণাম নয় দিদি ভাই, তোমার জায়গা আমার বুকের মধ্যিখানে, আমার বুকের মধ্যিখানে। দেখি দেখি দেখি, খুব ভালো করে দেখি। ও রে বাবা রে, এত বড় বিষ্ণুপ্রিয়া! তুমি ঠিক বলেছো বিষ্ণুপ্রিয়া, একেবারে ঠিক কথা বলেছো। এই মেয়ের মুখে আমার শ্যামার মুখটা একেবারে কেটে বসানো। ওকে আমি যে কোনো জায়গায় প্রথমবার দেখলেই আমি বলে দিতে পারতাম যে এই আমার দিদি ভাই। আয় দিদি আয়, তোকে দু চোখ ভরে দেখি। ব্যাস ব্যাস, হয়ে গেছে, আর মন খারাপ নয়। আমরা তো সবাই মিলে এখানে কটা দিন হই হই করে কাটাবো বলে এসেছি, নাকি? সবাই মিলে মন খারাপ করলে কি করে চলবে? ঠিক বলেছেন বিআই মশাই, ঠিক বলেছেন। আমার মেয়ে জামাইয়ের আবার বিয়ে হবে, খুব করে আনন্দ তো করতেই হবে। তবে আর সেই বিয়েতে গান গাইবে আমাদের নাতনি, এ কি কম বড় আনন্দের বিষয়? সে তো আনন্দের বিষয় বটেই। আর এসব করলে দেখবেন বেয়াই মশাই, আস্তে আস্তে আমার মেয়ের সব মনে পড়ে যাবে। আর ওকে ওর অতীত ফিরিয়ে দেওয়ার জন্যই তো এত আয়োজন। হ্যাঁ গো, এ কি বৃথা যেতে পারে? তাছাড়া বিয়াই বাড়িতে এসে দুদিন একটু হাত পা ছড়িয়ে থাকবো, বিয়ানের হাতে সুস্বাদু রান্না খাবো, এসব কথাও তো ভেবেছি, নাকি? এই রে, শুরু হয়ে গেল তো। কি গো, তুমি আবার শুরু করে দিলে? আরে কি বললাম, আমি তো মিথ্যে কিছু বলিনি। বিয়ান ভালো রাঁধেন, এটা তো সত্যি কথা, নাকি? তা এতদিন পরে এ বাড়িতে এসেছি, বিয়ানের কাছে কত যে আবদার করবো। নিশ্চয়ই করবেন দাদা, নিশ্চয়ই আবদার করবেন, কেন করবেন না? না না, সে সবই ঠিক আছে, নিশ্চয়ই করবে, কিন্তু একটু থামো, এবার হয়েছে তো অনেক। বলছি, শোনো না, তুমি বুঝতে পারছো না, তুমি যত এরকম করছো ওনারা অস্বস্তিতে পড়ে যাচ্ছেন যে। আচ্ছা আচ্ছা, চিন্তা করবেন না বিয়ান,
একদম চিন্তা করবেন না, আমাদের ওই দিকটায় মানে পেছন দিকটায় আরো নতুন কয়েকটা ঘর তোলা হয়েছে, আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। আরে বাবা ঠিক আছে বেয়ামেশ, ওর কথা ছাড়ুন তো। বলছি বাড়ির ছেলে পিলেরা কোথায় গেল? কাউকে তো দেখছি না, কোথায়? এই যে আসিমা, আমি এখানে আপনাদের জিনিসপত্রগুলো গাড়ির থেকে নামাচ্ছিলাম। তা বাবা কানাই, তুমি তো ছেলেও নয় পিলেও নয়, তুমি এখন ছেলের বাপ বুড়োর দলে। বলছি ছেলে পিলে মানে কেষ্ট, কেষ্ট কোথায়? দিদি এতদিন বাদে এসেছে, তাকে তো দেখছি না। মাসিমা বলছি কেষ্ট তো বাড়িতে নেই, দেখবেন কি করে? থাকে না মানে কেষ্ট এখানে থাকে না তো থাকে কোথায়? কোথায় আবার, লেখাপড়া শিখে ওই শহরে চাকরি করে, বউ নিয়ে তো সেখানে ঘর ভাড়া করে থাকে। আমাদের কোনো খোঁজ খবরও নেয় না, আমরা যে টিমিরে আছি সেই টিমিরেই থেকে গেছি। বউ থামো না। থামবো কেন? থামবো কেন? এনারা কি আমাদের পর নাকি যে এনাদের সামনে লজ্জা পাবো বলতে? না 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 বেয়ান, এ তো সত্যি সমস্যার কথা। মানে কেষ্ট এখানে সত্যিই থাকে না। শুধু থাকে না নয় মাসিমা, সেটা আমাদের কোনো খোঁজ খবরই রাখে না, বাবা মাকে টাকা পয়সা পর্যন্ত পাঠায় না। এখন তো শুনছি নাকি কলকাতায় এই ঘর তুলছে। হ্যাঁ গো পার্বতী, তোমার ছেলেকে দেখছি না, সেই তো কতটুকুনি দেখেছিলাম। কোথায় সে? ও ঠিক বলেছে বড় বৌমা, সেই পুঁচকে, অবশ্য সে কি আর পুঁচকে আছে, বড় হয়ে গেছে। সেই বা কোথায়? হ্যাঁ তার কথা আর বলবেন না দিদি, সে যে কোথায় যায় কি করে কিছুই জানি না। কেন, তার আবার কি হয়েছে? কি আর হবে, গ্রামের ছেলে দুপাতা পড়াশুনো করেছিল, কিন্তু এখানে তো ভালো চাকরি বাকরি নেই যে চাকরি করবে। তা ঠিক আছে, চাকরি বাকরি নেই তো ক্ষেত বাড়ি কর না, তাতেও বাবুর মন নেই। সঙ্গে আবার ওই মোবাইল জুটেছে না, সারাদিন খালি টুকুর টুকুর করে চলেছে। কাদের সাথে যে কথা বলে কে জানে। এত বড় ছেলে হলো, কোনো কাজকর্মের বালাই নেই, কোথায় যাচ্ছে কি করছে কে জানে। ওই ছেলের ভাগ্যে যে কি আছে, ও যে কি করবে আমি সত্যিই জানি না। গোপাল, এই গোপাল, অনেক খেয়েছিস, ওটা আর খেতে হবে না। কি রে ন্যাপলা, ওর নেশা চটাচ্ছিস কেন? তোর খুব সাহস বেড়েছে দেখছি। এই তুই থাম তো। এই গোপাল ওঠ রে, দেখ তোর বাড়িতে কত কি হচ্ছে। শহর থেকে আত্মীয় ফাত্মীয়রা এসছে, তোর সেই হারিয়ে যাওয়া পিসি, তার শ্বশুর বাড়ির সবাই বিশাল বিশাল গাড়ি হাঁকিয়ে এসেছে, তোর জন্য কত কি সব এনেছে। এসছে তো এসছে, তাতে আমি কি করব? যা বাবা, ভালো কথা বললাম তাতেও। বারে, তোর পিসি এতদিন নিখোঁজ ছিল, একদিন বাদে ফিরেছে। আমার মা বলছিল তোর পিসি নাকি হেব্বি গান গাইতো, বহুত নাম ছিল, টিভিতে রেডিওতেও গান করতো। তো পিসি নিখোঁজ ছিল, তো পিসেমশাই কোথায় ছিল এতদিন? আমাদেরকে দেখতে এসছে, জানতে এসছে আমরা বেঁচে আছি না মরে গেছি। এখন আবার ওই পিসি ফিরে এসছে সমস্ত মেমোরি টেমোরি হারিয়ে। এখানে এসছে বিয়ে দিয়ে আবার মেমোরি ফেরাবে বলে। সব আদিক্ষেতা
ওসব ন্যাকামু দেখার শখ নেই আমার। ভাই অনেক বড় লোক আত্মীয়, ওখানে থাকলে না তোর পকেটেও কিছু ঢুকবে। শোন, এসব শহরের সুখের পাড়াদের না খুব ভালো করে চেনা আছে, মুখে মুখেই আত্মীয়। 2 দিনের জন্য এসছে, কাজ হাসিল হলে আবার চলে যাবে। কই, আমিও তো এবারই বড় ছেলে, আমাকে তো একবারও ওদের বাড়িতে ডাকেনি, এক বেলার জন্য খেতে ডাকেনি ওদের বাড়িতে। সে ডাকেনি, ভালোই করেছে। তুই যেভাবে চুর হয়ে থাকিস, এভাবে গেলে তোর বড় লোক আত্মীয়রা তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। ভাই ছাড় ছাড়, কি করছিস এসব? কি বললি বল? কি করছিস এসব? খেলেই তোর মাথায় কি হয়? বন্ধুদের সাথে আজে বাজে কথা বলা, এরকম রেগে যাওয়া। চুপ, একদম বেশি কথা। আমিও না ওই পার্বতী আর কানাই এসেছি, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া অত সহজ নয়। ওই নিখিল চৌধুরী যদি চাইতো, আমার ব্যবসা সহজেই দাঁড় করে দিতে পারত। কই, সেসব তো কখনো করতে আসেনি। এখন পিসি ফিরেছে বলে নাটক করতে এসছে। আরে ওরা নাটক করুক না, সেই পাকে তুই কিছু হাতিয়ে নে, আখেরে তোরই তো লাভ। শোন, গিয়ে দেখ তোর জন্য কি কি সব এনেছে। শুনলাম তোর পিসি পিসি মশাইয়ের বিয়েতে ওদের মেয়ে নাকি গান গাইবে। গোটা গ্রামে তো এই নিয়ে হুলুস তুলুস পড়ে গেছে। যা যা, একবার বাড়ি গিয়ে দেখ তো কি হচ্ছে। এই শোন, আমার যখন মনে হবে আমি তখন যাব, একদম বেশি কথা বলবি না। মাটাও তখন থেকে ফোন করে মাথা খাচ্ছে। আমার নিজের যখন মর্জি হবে তখন যাব আমি। এখন আদিক খেতে হচ্ছে। ওই বাইরে থেকে কি সব পাবলিক এসছে, আর ওই পিসে মশাই পিসি এদেরকে নিয়ে আদিক খেতে হচ্ছে। আমার নামও গোপাল, বাপ মাকেও কথা শোনাতে ছাড়ি না। বড়লোক পিসির বাড়ি, ভাগাড়ে বসে বিরিয়ানির সঙ্গে আত্মীয়তা। যত সব। না না, কিন্তু এইভাবে ফেলে রাখলে তো চলবে না, জানতে তো হবে যে ও কি চায়। জানবো কি করে? বলি ও জামাই জানবো কি করে? কিছুই তো বুঝতে পারি না যে ও কি করে, বাইরে কার সাথে মেলামেশা করে। সারাক্ষণ তো দেখছি ওই ফোন নিয়ে টোটো করে ঘুরে বেড়াচ্ছে। চিন্তা করবেন না, ওর সঙ্গে আমি কথা বলবো। দরকার হলে আমি ওকে কলকাতায় নিয়ে গিয়ে আমাদের কোম্পানিতে একটা ভালো জব দেব। এভাবে ওকে ভুল পথে চলে যেতে দেওয়া যাবে না। হ্যাঁ, সেটা তুমি ঠিকই কথা বলেছো জামাই। তা দেখো কথা বলে তোমার কথা শোনে কিনা। আমি তো হাল ছেড়ে দিয়েছি, কখন বাড়ি ঢুকছে বেরোচ্ছে কোনো খবরই আর রাখতে পারি না। কি বলবো দিদি, সে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে চায়, রাতারাতি বড় লোক হতে চায়। আহ বিষ্ণুপ্রিয়া, সবাই মিলে ওভাবে বলো না তোমরা। দেখো, ওকেও তো সুপথে চালানোর কেউ ছিল না। নিখিল বাবা, তুমি যদি ওকে একটু বুঝিয়ে বলো না, আমার বিশ্বাস ও তোমার কথা শুনবে। তুমি ওকে একটু বুঝিয়ে বলো। অমন করে বলবেন না, নিশ্চয়ই বলবে। আসলে ও তো শুধু আপনাদের ছেলে নয়, সেরকম ভাবে দেখতে গেলে ও তো আমাদের বাড়িরও ছেলে, আর ওকে জন্মাতে দেখেছি। দেখো, টাকার লোভ ওর আছে, এ কথা আমি অস্বীকার করি না, কিন্তু ওর না গানের গলাটা খুব সুন্দর ছিল।
আমি ভেবেছিলাম শ্যামার পর আমাদের বংশের গানের ধারাটা ওই বয়ে নিয়ে যাবে, এটা আমি ভেবেছিলাম। কিন্তু কি করব, আমার কপাল, মানে গান বাজনাতেও ওর কোনো মন নেই, কোনো মতি নেই। এখন তো আবার ওই ছাইপাশ গেলা শুরু করেছে। আচ্ছা, এসব কথা তো আগে আমাদের একটু জানাতে হয় নাকি? হ্যাঁ ঠিকই তো, ঠিকই কথা বলেছে। হ্যাঁ কানাই, তুমি তো মাঝে মধ্যেই আমাদেরকে ফোন করতে, আত্মীয়তার জন্য তো। তা বিপদে আপদে যদি পাশেই না দাঁড়াতে পারি, কিসের আত্মীয়? এ কিন্তু তোমার অন্যায় বলা উচিত ছিল। কি আর বলবো মাসিমা, নিজের ছেলে তো বলতে লজ্জা করে। অনেক দেরি করে ঘুম থেকে ওঠে, রাতে অনেক দেরিতে বাড়ি ফেরে। এখন যে কোথায় আছে কে জানে। কত করে বললাম আজকে তোর পিসি পিসেমশাই বোন সবাই আসছে, বাড়িতে থাক। কোনো কথা শুনলো না, বেরিয়ে গেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে ফিরুক, আমরা কথা বলে নেবো তার সঙ্গে। এই বাড়ির ছেলে, সে ভুল পথে যাবে না। হ্যাঁ বিনোদ বলো। শ্যামার দাদার ছেলে গোপালকে দেখলাম, ওর বড় লোক পিসির বাড়ির ওপর ওর খুব রাগ। আচ্ছা, তুমি নিজের চোখে দেখলে? তাকেই তো এতক্ষণ দেখছিলাম, নেশা করছিল। এই এখন বোধহয় বাড়ি গেল। আর ইউ শিওর যে ওটা পার্বতীর ছেলে? হ্যাঁ ম্যাডাম, আমি শিওর ও কানাই আর পার্বতীর ছেলে। বাস, তাহলে তো ঠিকই আছে, ছেলেটার রক্তে লোভ আছে। এক্স্যাক্টলি, এই ছেলেটাকে দিয়ে আমাদের কাজটা হাসিল করতে হবে, বুঝতে পেরেছো? বলছি দেখো বিনোদ, তুমি তো চাইলেও বাড়ির অন্দরের খবরগুলো জোগাড় করতে পারবে না, তাই জন্য বলছি ছেলেটাকে ধরো, প্রচুর টাকার লোভ দেখাও। প্রচুর টাকার লোভ দেখালে ছেলেটা আমাদের হাতের মুঠোয় চলে আসবে। ইয়েস ম্যাডাম, ওকে হাতে নেওয়া কোনো ব্যাপার না, শুধু আমার পাওনা গন্ডাটা। উফ বিনোদ, তুমি তোমার পাওনা নিয়ে ভেবো না, তুমি ফোনটা রাখো, তাহলেই তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। আর শোনো, বিষয়টাকে কিন্তু ইজি ভাবে নিও না, প্রচুর প্রচুর টাকার লোভ দেখাও, তাহলেই দেখবে কাজটা ঠিকভাবে এগিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? বাড়ির ছেলেকে দিয়ে বাড়ির কাজ করালে কেউ সন্দেহ করবে না। আর আসল ধামাকা, আসল ধামাকা হবে শ্যামা নিখিলের বিয়ের দিন, আর ওই ধামাকাটা করবে গোপাল। ঠিক আছে ম্যাডাম, আপনি যেমন বলবেন ঠিক তেমনই হবে। ঠিক আছে, সব ইনফরমেশন আমাকে সঠিক সময় দেবে, ঠিক আছে? রাখো। ঠিক আছে ম্যাডাম। ছেলেটার ব্যাপারে একটু খোঁজ খবর নিলে হতো না? আরে মা, খোঁজ খবর নেওয়া তো আমি অনেকদিন আগে থেকে শুরু করেছি, আর এখন সমস্ত খোঁজ খবর আমার হাতের মুঠোয়। তোর এই ওভার কনফিডেন্সটা আমার ভালো লাগছে না রাধা। একটা কথা মাথায় রাখতে হবে যে ছেলেটা আলটিমেটলি বাচ্চা ছেলে, আরে মুখ খুলে সব বলে দিতে পারে তখন। আর তাছাড়া চৌধুরী বাড়ির সবাই ওখানে গেছে, তারাও তো দেবে থবে। ধুর দিলেও কোনো কাজ হবে না। আসলে গোপাল মনে করতো যে নিখিল চৌধুরীর ওর দায়িত্ব নেওয়া উচিত ছিল, আর সেটা যখন হয়নি তার মানে ও বঞ্চিত। তাছাড়া ও তো এটাই জানে না যে নিখিল চৌধুরী এত বছর ধরে স্বাভাবিক অবস্থায় ছিল না। আমার একটা কথা শোন, আমি বলি কি, এসবের কোনো দরকার নেই। হ্যাঁ তুই শোন না আমার কথাটা, তোর তো এখন একটা বেশ নাম ডাক হয়েছে না, তাছাড়া দেখ এই ফ্যামিলির একটা রেপুটেশন আছে। এসব বাদ দে রাধা, এসব জিনিস কি জানিস তো, এতটুকু যদি ভুল ত্রুটি হয়ে যায় সবটা নষ্ট হয়ে যাবে। আর তাছাড়া অনি এখন বাড়িতে রয়েছে, ও যা ছেলে, এই সবকিছুর যদি এতটুকু টেরও পায় না, তোর সম্পর্কে ওর যে ধারণা সেটা একেবারে নষ্ট হয়ে যাবে রাধা, তোর সেটাতে ভালো হবে না। মা তুমি এত অহেতুক ভয় কেন পাচ্ছ বলো তো? তাছাড়া আমার মেয়ের দায়িত্ব তো আমাকেই নিতে হবে। হ্যাঁ, এই যে ধরো সঙ্গীতের মহাযুদ্ধে কৃষ্ণা যাতে গান গাইতে না পারে তার ব্যবস্থা আমাকেই করতে হবে। আফটার অল আমার মেয়েটাকে তো আর রিস্কে ফেলে দিতে পারি না আমি। হ্যাঁ কিন্তু রিস্ক মম, আপনার
আপনারা সবাই আমার উঠোনেই দাঁড়িয়ে রইলেন। চলুন ভেতরে চলুন, বিয়ে মশাই চলুন চলুন। এত ব্যস্ত হওয়ার কিছু নেই, আমরা আসছি। আগে যার জন্য আসা তাকে নিয়ে যান। চল মা, চল। এসো বাবা, এসো আসুন এসো এসো। দাদা মাসিমা, মেসোমশাই, আসুন আসুন। কৃষ্ণা, মুন্নি, কি হলো, তোরা ভেতরে যাবি না নাকি? হ্যাঁ বাবা, যাব। গ্রামটা একটু ঘুরে দেখি। আমার মা তো এই গ্রামেই ছোট থেকে বড় হয়েছে। মার গান তৈরি হয়েছে। কি যে আনন্দ হচ্ছে আজ বলে বোঝাতে পারবো না। সে না হয় একটু ঘুরে দেখ, কিন্তু গলায় ঠান্ডা লাগাবি না। সামনে ওয়ার্কশপ আছে, মনে থাকবে? না না, একদম ঠান্ডা লাগাবো না। বাবা, তোমাকে একটা কথা বলবো? বল না। ও যে ওনারা যে দাদার কথা বললেন, ওনাকে আমরা ঠিক পথে ফিরিয়ে আনতে পারি না বাবা? কেন পারবো না, নিশ্চয়ই পারবো। ওই দাদা হলো তোর মায়ের খুব আদরের, তাকে ভুল পথে আমরা যেতেই দেব না। যা, তাড়াতাড়ি ঘুরে চলে আসিস, ঠিক আছে? বেশ। মনে তুইও কি যাবি? না পাপা, আমি আসছি। ওকে, আয়। হে কৃষ্ণ, বলছি তোর এই দাদার কথা শুনে তো মনে হলো ক্রিমিনাল টাইপের। সাবধানে থাকিস কিন্তু। আমি আসছি। না না, আমার দাদা ক্রিমিনাল হতে যাবে কেন? বাবা কথা বলে ওকে ঠিক পথে ফিরিয়ে আনবে, আমি জানি। রিস্ক বেটা, আমি তো তোমার গলার রিস্কের কথা বলছিলাম। এই যে দেখো, কম্পিটিশন তো আর 2 দিন পরে। তোমার গলাটা যদি খারাপ হয়ে যায় সেটা তো রিস্কেরই বেটা। লাইক সিরিয়াসলি মম, তুমি এগুলো ভাবছো? বেটা একটু সিরিয়াসলি ভাবো। আমি জানি আমি তোমার জন্য সমস্ত কিছু রেডি করে দিচ্ছি, কিন্তু টিভির সামনে তো তোমাকেই পারফর্ম করতে হবে, তাই না? আর দেখো, তুমি কিন্তু আজ থেকে একদম আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্ক খাবে না। তোমার গলাটা ঠিক রাখতেই হবে। তুমি হাসছো, একদম মামামের কথা শুনবে না। প্রয়োজনে তুমি একটা লাইট স্টোল বা স্কার্ফ জড়িয়ে রাখবে, ঠিক আছে? ওকে ওকে মম, আমার গলাটা না পারফেক্টলি ফাইন আছে। তুমি একটা কাজ করো, জাজদের কানটা ঠিক রাখতে বলো, তাহলেই হবে। বেটা দেখো, আমি তো জাজদেরকে ম্যানেজ করে নেবই, কিন্তু অডিয়েন্সের তো তোমাকে ইমপ্রেস করতে হবে, রাইট? আর তো 2 দিন বাদেই কম্পিটিশন। তুমি কিন্তু প্র্যাকটিসটা শুরু করে দাও প্লিজ। শুরু করে দাও বেটা, প্লিজ। কাকিয়া, আমি তো মাত্র 2 দিন এসেছি, এর মধ্যেই আমাকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করছো? ছি ছি অনি বেটা, এ কি কথা বলছো তুমি? আর তোমায় কেন তাড়িয়ে দেব? আরে আমি আমার রায় বেটার সঙ্গে কথা বলছি। না মানে, যেটা আমি শুনলাম সেটা হচ্ছে তুমি বলছো ওকে প্র্যাকটিস করতে। তো এটা তো বুঝতে হবে যে বনি যদি প্র্যাকটিস করে তাহলে তো কাক ছিল পালিয়ে যাবে, আর আমি তো মানুষ। না 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 অনি, আমার রায় ডার্লিং সম্পর্কে আমি মোটেও এসব কথা শুনবো না। তুমি বলো, তোকে বললাম। শোন, এই কম্পিটিশনটা না রায় দত্তই জিতবে। ইয়েস ইয়েস ইয়েস, ঠিক আছে, আমি সেটা জানি, কিন্তু একটু কি লেকপুল করা যাবে না? সেটা ব্যাপারটা হচ্ছে, কাকি আমায় বলেছে তুই খুব ভালো গান গাস, কিন্তু আমায় তো কোনোদিন গিয়ে শোনালি না, তো আমি জানবো কি করে? দেখো ঠিক আছে, কোনো অভিযোগ নয়, আমরা শুনবো একদিন গান ব্যবস্থা করে, কিন্তু তার আগে তুমি এসো, তোমার সঙ্গে কথা আছে। বলি, এই 7 সকালবেলা এমন সুন্দর রাজপুত্রটির মতন সেজে যাওয়া হচ্ছে কোথায়? দিদুন, আমি ভাবছিলাম একবার অফিস যাই। অফিস? বলছিলাম, শুনুন না, দেখুন মনি তো বাচ্চা মেয়ে, তাই হয়তো। না শ্যামা, দেখো এখানকার বাথরুমগুলো গিয়ে আমি দেখেছি, ক্লিন। আর দেখো, হতে পারে যে ঘরের সাথে অ্যাটাচ না, কিন্তু তাতে কি হয়েছে? কিন্তু শহরের ফ্যাসিলিটি যে আমরা এখানেও পাবো, এটা তো এক্সপেক্ট করাই ভুল। পাপা, এখানকার ওয়াশরুমগুলোয় স্নান করা খুবই রিস্কি। ইটস নট ইভেন সিকিউরড। মুন্নি, নাথিং ইজ রিস্কি, ইটস অল ইন ইয়োর মাইন্ড।
সবাইকে একটু আপন করার চেষ্টা কর, দেখবি তোর নিজের ভাল লাগবে। দিদি ভাই, আমি আছি তো তোমার সঙ্গে, তোমার কোনো অসুবিধা হবে না। চলো। শ্যামা, একবার শোন, এদিকে আয়। দেখ তো, চিনতে পারছিস? এই শাড়িগুলো তোর, তুই এই শাড়িগুলো এই সুন্দর সুন্দর ফুল তৈরি করে নিজে পরতিস। তুই যখন ছিলি না তখন এই শাড়িগুলোকে আমি জড়িয়ে থাকতাম। এই শাড়িগুলোতে তো তোর ছোঁয়া আছে, তোর গায়ের গন্ধ। এইগুলো আমি রেখে দিয়েছিলাম। দেখ তো মা, দেখ তো চিনতে পারিস কিনা, একটু দেখ তো মা। মা, আমি তোমার এই শাড়িগুলো পরবো গো। তুই পরবি? পরবি দিদি শাড়িগুলো? তোর মায়ের শাড়ি তুই পরবি? বেশ হবে, বেশ হবে। এই শাড়িগুলো যখন তুই পরবি আমার মনে হবে আমার সেই ছোট্ট শ্যামা ঘুরে বেড়াচ্ছে। এই কৃষ্ণা, চলো না, আমি তো বাথরুমে যাব। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, আসছি। ধরো ধরো, চলো দিদি ভাই, চলো চলো চলো। বাবা, বাবা নিখিল, আমার মনে হচ্ছে মুন্নি দিদি ভাইয়ের খুব অসুবিধে হচ্ছে না? না না, সেরকম কিছু না। আমি বুঝতে পারছি তোমাদের খুব অসুবিধে হচ্ছে। আসলে এতগুলো বছরে কিছুই করে উঠতে পারিনি, সেই লড়াই করেই চলছে। নাতিটাও মানুষ হলো না। তবে জানো তো, ওর বাবা মার কিন্তু চেষ্টা ছিল, অনেক করেছে, কিন্তু ওই এখন তোমরা যদি কিছু করতে পারো তাহলে আমি একটু শান্তিতে মরতে পারি। এই দুপুরটা ছয় পাশ গিলে চাই, এত করে তোকে বলি, এত করে বলি, হ্যাঁ কোনো অক্কেল নেই তোরা? এই দুপুর বেলা এই ছয় পাশ না কিনলে হতো না তোর? না, বছরে দু একবার রং ঢং করতে হয়তো আমাদের খোঁজ নেবে, লোকে তোমাদের ধন্য ধন্য করবে, কিন্তু আমরা যে অন্ধকারে ছিলাম
সেই অন্ধকারেই থাকবো। বেফালতু এসব বাবা বাচ্চা বলে ন্যাকামো করতে এসো না, আর জ্ঞানও দিতে এসো না। ছেলের মুখের কথা শোনো, বলি হ্যাঁ রে বাবা, তোর মনে যা বিষ ছিল সব উগড়ে দিচ্ছিস তাই না রে? বল না বল, তোর মুখে আর কোনো বাদন থাকছে না তাই না? আমায় কেন দোষ দিচ্ছ? তোমার জন্যই তো কথা বাড়ল। আমি তো নিজের মতো ঘরে চলে যাচ্ছি না। তোমাদের এসব শিক্ষিত বড় লোক কুটুমদের সঙ্গে তো কোনো কথাও বলতে আসিনি, লাগতেও আসিনি। সরি দাদু, ছোট মুখে অনেক বড় বড় কথা বলে ফেলেছি। ওসব আমি বলতে চাইনি, মার জন্য হলো ওসব। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই ওসব কথা না বললে চলছিল না না তোমার? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ঘরে যাও, ঘরে গিয়ে একটু রেস্ট নাও। এরকম কি করতে আছে বাবা? বাবা মার কত কষ্ট হয় বলো তো। কষ্ট? ও কষ্ট আমার বাবা মার জীবনেও শেষ হবে না। বাড়ি বাড়ি গিয়ে গান গেয়ে ভিক্ষা চাইলে কষ্ট জীবনেও যাবে না। আমি পারবো না ওই ডুগডুগি খোল বাজিয়ে গান গেয়ে ভিক্ষা চাইতে, আমি পারবো না, সাফ বলে দিলাম। আমি চাই পয়সা, এত পয়সা, ও আমি ঠিক রোজগার করব। আর শুনে রাখো মা, ওই টাকা রোজগারের জন্য না ওই শহরে পিষে পিষে মশাইদের আমার লাগবে না। এই গোপাল কাউকে পরোয়া করে না। ওরে ওরে চুপ কর বাবা, চুপ কর। যা যা যা, তোর পিসে মশাইয়ের পা ধরে ক্ষমা চা। বল পিসে মশাই, আমার জীবনটা তুমি শুধরে দাও। পিসে মশাই যাও গিয়ে বল। কি গো, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বোঝাও তোমার ছেলেকে, বোঝাও। শ্যামা, শ্যামা দেখ দেখ, ভালো করে তাকিয়ে দেখ আমার ছেলের আজ কি অবস্থা হয়েছে দেখ। তুই তোকে ভালোবেসে গোপাল নাম দিয়েছিলি, সেই গোপালের আজ কি অবস্থা হয়েছে দেখ শ্যামা, কি অবস্থা হয়েছে আমার ছেলেটার আজ কি অবস্থা হয়েছে তুই দেখ। বাবা আমার বাবা, সত্য সব নাটক। গোপাল, বলে ও গোপাল শোন আমার কথা শোন। গোপাল এদিকে আয়, শুনে যাও। পারলাম না দিদি, পারলাম না, নাতিটাকে মানুষ করতে পারলাম না। কিন্তু বিশ্বাস করুন, ওর বাবা ওর দাদু সব চেষ্টা করেছিল, কিন্তু পারিনি আমরা। এবারে আপনারাই ভরসা, আপনারাই ভরসা। জামাই বাবা, যদি তুমি কিছু একটা করতে পারো। গোপাল বাবা শোন, অপদার্থ কুলঙ্গর ছেলে কোথাকার, হ্যাঁ এরকম ছেলে জন্মানোর চেয়ে মরে যাওয়াই তো ভালো ছিল। নাটকটা ভালোই জমেছে। ভাগ্যিস গোপাল সাত সকালে মদ গিলে ফিরল। নিখিল চৌধুরী, এবারে দেখো তোমাদের দিয়েই আমার ছেলের ভবিষ্যৎ কেমন গড়ি আমি। শ্যামা, খুব আধিক্যতা করে তো নাম রেখেছিলি আমার ছেলের, দায়িত্ব নিয়ে এবার দেখ কেমন লাগে। কি হয়েছে? কি হয়েছে? পিছন পিছন চলে আসছে কেন আবার? শোন, আমি যেটা বলছি ভালো করে শোন। কি শুনবো? কি শুনবো? এতক্ষণ ধরে এতগুলো লোকের সামনে কথা শুনে শান্ত হয়নি তোমার? এখন আবার কথা শোনাতে এসছে। বাইরে যে সমস্ত কথা শুনেছি সেগুলো আর মনে রাখিস। চুপ কর। এতগুলো লোকের সামনে নিজের ছেলে বেইজ্জতি করে শান্তি হয়নি, এখন আবার কীর্তন গাইছে। যে সমস্ত কথাগুলো আমি বাইরে বলেছি সেগুলোর পেছনে একটা কারণ ছিল, এমনি এমনি তো আর বলিনি।
শোন, যেটা ভালো করে বলছি মাথায় ঢুকিয়ে নে, ওরা কিন্তু অনেক বড় লোক, অনেক টাকা পয়সা ওদের। দাদা আমার কি, আমি কি করব? ওই টাকা কি জল খাবো? নিজেরা কি দিতে পেরেছো আমাকে? দিতে পারিনি বলেই তো বলছি ওদের সঙ্গে কলকাতায় চলে যা। থামো তো তুমি, আমার নেশাটা চটকেও না, যাও এখান থেকে। শোন, কেন বুঝতে পারছিস না তুই? কেন বুঝতে পারছিস না? ওদের বাড়িতে টাকা ওরে রে টাকা। আর আমার বিশ্বাস একবার যদি তুই কলকাতায় যেতে পারিস, কিছু না কিছু একটা ঠিক করে দিই। আর বাবা তুই বল, টাকা কি না বলে কি না করে, তখন দেখিস ওই সমস্ত সস্তা জিনিস আর গিলতে হবে না, বিলিতি খাবি রে, বিলিতি। তুমি থামবে? যেটা বলছি ভালো করে মন দিয়ে শোন। শ্যামা শাড়ি গয়না পরে সুন্দর লাগবে, আর আমি শার্ট প্যান্ট পরে কাকতারুর মতো লাগবো। কেন মা? হ্যাঁ ও মা, কোন অনামুখে বলেছে? আমার এমন রাজপুত্রের মতন ছেলে তাকে কাকটারও কোন অনামুখে বলেছে? চল চল। বাবু তুমি একদম চিন্তা করো না, তোমার জন্য আমি নিজে গিয়ে ধুতি পাঞ্জাবি অর্ডার দিয়ে এসেছি। অরুণ নিজেই নিয়ে আসছে সেগুলো। মেসমশাই, আপনি আমার কষ্টটা বুঝলেন, আর এদিকে আমার প্রিয় মা বড় বৌদি যে এখনো গয়না দেখে যাচ্ছে, তারা তো পাত্রীকে নিয়ে আদিক্ষেতা করে যাচ্ছে। ও বড় বৌমা, একবারই তেল দাও তো, ছেলেকে আমার চান করে আনি। কচি ছেলে, আচ্ছা আচ্ছা, অনেক হাসি মস্করা হয়েছে। আচ্ছা দিদি, বলছিলাম যে কালকে থেকে কিন্তু বাড়িতে বিহান বসছে, জামাই দাদা আমাকে সেরকমই বলে দিয়েছেন। কাল? ও বাবা, সে তো অনেক দেরি হয়ে যাবে গো। বলছি যে আজই ভেনের ব্যবস্থা করলে হতো না, তাতে তোমার জামাই দাদা আরো একটু নেচে উঠতে। ওই তো শ্যামা এসে গেছে, এসো। এই তো শ্যামাও এসে গেছে। তোমরা কথা বলো দিদি, আমি বরং বেরোই, দেরি হয়ে যাচ্ছে। শ্যামা আমি আসছি রে মা। শ্যামা এদিকে এদিকে আমার কাছে আয়। অনেক কাজ, বাপের বাড়ির লোকজনদের বল নিমন্ত্রণ করতে হবে তো, পাড়া প্রতিবেশী সকলকে, গ্রামের লোকেদের। গ্রাম শুদ্ধ লোক ঝেঁটিয়ে আসবে, তবেই না মজা। সবাই এসে আমার শ্যামাকে, আমার নিখিলকে আশীর্বাদ করবে। হ্যাঁ, তবেই তো বিয়ে সার্থক। কিরে, বলবি তো? আমি মানে নিখিল, আমি বৌদিকে ডেকে আনছি। বৌদি, বৌদি একটু তাড়াতাড়ি এসো। ডেকেছি মা, এসো বৌদি। জামাই ডাকছিলে আমাকে? হ্যাঁ মা, তোমার সাথে একটু কথা বলবেন। মা। ও পার্বতী, দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে কথা আছে। বলছি যে হাতে তো আমাদের বেশি সময় নেই, তো আমাদের নেমন্তন্নটা এবার সেরে ফেলতে হবে তো। আর সে তো তোমাদেরই দায়িত্ব, সারা গ্রামের লোকেদের নেমন্তন্ন করতে হবে। আমার বাপু খুব ভালো লাগে, সারা গ্রামের লোক এসে আনন্দ করবে, হই হই করবে। আর আমার শ্যামা নিখিলের বিয়ে বলে কথা, সবাইকে নেমন্তন্ন করা চাই। মাসিমা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি গ্রাম শুদ্ধ সবাইকে নেমন্তন্ন করে দেব। গায়ের লোকেদের আর কি, ওরা তো হচ্ছে ঝাঁকের কই, সব দল বেঁধে আসবে, গান্ডে পিণ্ডে গিলবে, আর বাড়ি ফিরে গিয়ে নিন্দে মন্দ করবে। অবশ্য ওরা যা কথা বলছে
আমাদের তো পাড়ায় কান পাতা দায় হয়ে দাঁড়িয়েছে। কিসের কথা? না না থাক, সেসব কথা শুনলে আপনাদের আবার খারাপ লাগতে পারে। খারাপ লাগলেও বৌদি বলো, শোনাটা দরকার। ওই শ্যামাকে নিয়ে নানা কথা বলছে লোকে। কেন, কে কি বলছে আমার শ্যামাকে নিয়ে? শুনি না একটু। লোকে যে সমস্ত কথা বলে যায় সেই সমস্ত কথা, এই যেমন ধরুন না, 18 বছর আমাদের শ্যামা কোথায় ছিল, তারপর সেখানে কি করছিল। সবাই তো এটাও বলা কওয়া করছে যে 18 বছর পর মেয়ে নিয়ে ফিরে এলো। তো আদৌ কি এই মেয়ে আমাদের জামাইয়ের মেয়ে কিনা? হ্যালো, কে বলছেন? গোপাল। আপনি কে? আমি কে বলছি সেটা জেনে কি করবে? কেন বলছি সেটা জানার চেষ্টা করো। এই ছাড়ুন তো, ফালতু ভেজর ভেজর, রাখুন ফোন। তোমার টাকা পয়সার প্রয়োজন থাকলে ফোনটা না রাখলেই ভালো করবে। টাকা পয়সা মানে? ধরো ছোট্ট একটা কাজ করে যদি অনেকটা টাকা পাওয়া যায়, তোমার কেমন লাগবে গোপাল? হ্যাঁ, ওরা সবাই ঠিকই আছে। আচ্ছা, তাহলে ফেসে গেছো মানে? ফেসে তো আছি আমি। এই গ্রামের ম্যারম্যারে ব্যাপার স্যাপার আমার একদম পোষাচ্ছে না। ও আচ্ছা, এই ব্যাপার। আর কি, আমার তো মনে হচ্ছে যে একটা গাড়ি পেলে আমি এখান থেকে পালিয়ে যাই, কিন্তু উপায় নেই। কাল তো আমার পাপা আর কাম্মার বিয়ে, ওইটা না অ্যাটেন্ড করে তো কোথাও যাওয়ারও পারমিশন নেই। আচ্ছা সৃজনী, তোমার কাকিমা মানে যিনি কৃষ্ণকলি, ওনার স্মৃতি ফিরে এলো? স্মৃতি ফিরে এলে তো হয়েই যেত, ওই স্মৃতি ফেরানোর জন্যই তো এইসব বিয়ে টিয়ের আয়োজন। কি অদ্ভুত ব্যাপার, তাই না? মানে আমি যতজনের কাছে শুনলাম উনি খুব বিখ্যাত গায়িকা ছিলেন, গানের জগতে ওনার কত নাম ছিল, আর এখন উনি সবই ভুলে গেছেন। স্মৃতি হারানোর পুরো ব্যাপারটাই আমার কাছে খুব স্ট্রেঞ্জ। অ্যালজাইমার্স পেশেন্টরা তো এরকমই হয়। হ্যাঁ, কিন্তু ওনার কেসে তো এটা নয়, মানে ওনার মাথায় আঘাত লেগেই, রাইট? হি আর রাইট। এনিওয়ে, আমি তো শুনেছি কৃষ্ণাও খুব ভালো গান গায়, মায়ের থেকেই গুণটা পেয়েছে তাহলে। আমার অবশ্য ওর গানটা শোনা হলো না সেদিন সব ঘটনার জন্য। বাই দ্য ওয়ে সৃজনী, ওদিন এক্স্যাক্টলি কি হয়েছিল সেটা জানা গেল? মানে কেউ কেউ এসব খাইয়েছিল? আসলে ও তো নিজে থেকে ওসব খাবার মেয়ে নয় না। না মানে আসলে আই জাস্ট হোপ কেউ ইন্টেনশনালি ওর সাথে এরকম করেনি। এই শুনুন, ভুলভাল কথা না বলে যেটা বলবেন সোজাসুজি বলুন। সব কথা তো ফোনে হবে না ভাই, এসো একটু দেখা করো। বেশ, কোথায় দেখা করবো? কাজটা কি? কত টাকা? দাঁড়াও দাঁড়াও, অত প্রশ্ন একসঙ্গে করলে চলে? কাজটা তো না এলে বলা যাবে না ভাই, আর এত টাকা তুমি আন্দাজও করতে পারবে না। আরে অত টাকা তুমি চোখে দেখোইনি কোনোদিন, তাই টাকাটা যদি পেতে চাও তাহলে যেখানে বলছি চলে এসো। ইয়া রাইট, অফকোর্স ইন্টেনশনালি না, ও তো জিনিসটা চিনতো না, তাই হয়তো না বুঝে, মানে ওই আর কি। হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম। আচ্ছা বাই দ্য ওয়ে, কলকাতায় ফিরেই আমাদের দেখা হচ্ছে, ওকে?
হ্যাঁ সৃজনী, শিওর, ওয়াই নট। বাই দ্য ওয়ে, আমার কাছে কৃষ্ণার নাম্বারটা নেই। ও কি আশেপাশে আছে? ওকে একবার ফোনটা দেওয়া যেতে পারে? না মানে আসলে বিয়ে বাড়ি তো, চারদিকে প্রচুর কাজ, ওকে এখানে কোথাও দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই বিজি আছে, আমি ওকে দেখতে পেলেই বলে দেবো। অনিরুদ্ধ বাবু কি আমার সঙ্গে কথা বলতে চাইলেন? আমি ছাড়া কার ব্যাপারেই বা দিদিভাই এভাবে কথা বলবে অনিরুদ্ধ বাবুর সঙ্গে? দিদিভাই ফোনটা দিল না কেন? আমি না হয় পরে তোমার সাথে ওর কথা বলিয়ে দেবো, কেমন? এখন রাখি তাহলে। হ্যাঁ নিশ্চয়ই, বাই। হ্যাঁ বাই। ফোন করি খালি কৃষ্ণার কথা। ওই মেয়েটার ব্যাপারে এত কনসার্ন কেন? বলছি আমার দিদি ভাই 18টা বছর ধরে অনেক লড়াই করেছে, কঠিন লড়াই। হ্যাঁ আমি জানি তুইও লড়াই করেছিস। 18 বছর ধরে তুই তোর সংসারের জন্য অনেক লড়াই করেছিস, সংসার চালিয়েছিস। কিন্তু ভালো করে ভেবে দেখ, তোর সঙ্গে কিন্তু তোর মা, বাবা, দাদা সবাই ছিল, মাথার ওপর ছাতা ছিল। কিন্তু কৃষ্ণা একা একা লড়াই করেছে, ওইটুকুন মেয়ে, তার ওপর তার মাকে সামলেছে। তার মায়ের তো কিচ্ছু মনে নেই। তাহলে তুই মেয়েকে কি করে দুর্বল ভাবছিস? কখনো নয়, এই ভুল করিস না। ওরে, আমার নাতনির বুদ্ধিশুদ্ধি অনেক বেশি, সে আমার নাতনি। হ্যাঁ, ও গ্রাম ঘুরতে গেছে সেই জন্য এরকম করছিস? আমার তো মনে হচ্ছে তোরও ঘুরে আসা উচিত ছিল, ওই জন্য এরকম করছিস না তো? হ্যাঁ কি রে? এটা কিন্তু একদম ঠিক বলেছো দিদি। শ্যামা, বেরিয়ে পড় মা, এটা তো তোর নিজের গ্রাম, সবাই তোর আপন, এখানে তো কোনো ভয় নেই। আর এখানে কেউ সেলিব্রিটি বলে তোকে কেউ ঘিরেও ধরবে না। সবাই তোকে নিজের মেয়ের মতো নিজের ঘরে নিয়ে গিয়ে আদর করবে, বুঝলি? আমি আপনাদের সবার কথা বুঝতে পারছি, কিন্তু আমার মেয়েটা তো এখনো ফিরছে না। আমার ওর জন্য খুব চিন্তা করছে। আর আমার দিকে চোখটা না অনেকক্ষণ ধরে লাফাচ্ছে। আমি দেখেছি এমনটা যতবার হয়েছে ততবার কিছু না কিছু অমঙ্গল হয়েছে। না না, আমার মেয়েটা কেন এখনো ফিরছে না বলুন? আমার মেয়েটা কেন এখনো ফিরছে না? দেখ, আমি তো 7 বুড়ি 1 বুড়ি মরার বয়স হয়ে গেছে, আমি কোথায় কুসংস্কার মানবো? আমি ছেলের কথা শুনে এখন কুসংস্কার ভুলেছি, আর তুই এই বয়সে কুসংস্কার কেন? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সমস্ত ভালো হবে। ভাবলেই অমঙ্গল, না ভাবলেই সব ভালো, কিচ্ছু হবে না। আর এই তোমরা কাল বিয়ে, সেই কথা ভাব। আমি কিচ্ছু ভাবতে পারছি না। আমি আমার মেয়েকে শ্যামা এরকম করো না। কেন এরকম করছো? কৃষ্ণা তো একা যায়নি, ওর সাথে মুন্নি, গোপাল সবাই তো রয়েছে। দেখো একটু পরে ঠিক চলে আসবে। আর বিয়ের আগের দিন কেউ এরকম মুখ করে থাকে নাকি? টেনশন করো না। কিন্তু বর্তিদি, কৃষ্ণা তো জানে ও যদি আমার কাছ থেকে কিছুক্ষণের জন্য দূরে যায়, আমার ওর জন্য কতটা চিন্তা। তাহলে আজও কেন এরকম করছে বলুন? আসলে কি জানেন তো, আমি তো ওকে কখনো বকিনি, তাই আজও আমার সঙ্গে এরকম করতে পারছে। আজকে ও আসলে আমি ওকে খুব বকবো, যাতে কোনোদিনও এরকম না করতে পারে। তুমি দেখবে, হ্যাঁ দেখি কে বকবে কাকে। হ্যাঁ তুই বকুনি দিবি তোর মেয়েকে, আমি বকুনি দেবো আমার মেয়েকে। যদি ও কোনো ভুল করে ফেলে, যদি আমার মেয়েটার কেউ কোনো ক্ষতি করে দেয়, তখন আমি কি করব? আমি তখন কি করব? না না, করবে না, ভুলও করবে না। আমি যতটুকু চিনেছি, দেখেছি, ও নিজে থেকে কখনো কোনো ভুল কাজ করবে না। তুই সে শিক্ষা সংস্কার ওকে দিয়েছিস। হ্যাঁ, আর ক্ষতি করার ভয়, ও সেই রকমই শক্ত সামর্থ্য, দুর্বল তো নয়। আচ্ছা করে পিটিয়ে দেবে না ওর ক্ষতি করতে এলে।
ওই দেখো কেঁদেই যাচ্ছে, তখন থেকে কেঁদেই যাচ্ছে। মা গো মা, চোখ টোক ফুলে গেল। কি বিচ্ছিরি দেখাচ্ছে বলতো, এরকম ফোলা চোখ নিয়ে বিয়ে করতে বসবি নাকি? ওরে ছুড়ি, তোর কাল বিয়ে। হ্যাঁ শোন, বিয়ের আগে একটু ভালো দেখাতে হয় তো, নইলে আমার নিখিলের যে পছন্দ হবে না। বলো বড় বৌমা, আর কাঁদিস না বাবা, আর কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি। বড় বৌমা চলো আরো মিলিয়ে দেখি কি কি বাদ পড়ে গেল আবার। বিয়ে সেও তো করছে আমি আমার ওই মেয়ের জন্য। ওকে ছাড়া আর কাকে বা আমি চিনি এই পৃথিবীতে? আর নিখিল বাবাকেও তো এখনো চিনতে পারছি না। যা করছি সব ওই মেয়ের মুখ চেয়ে। ওর জন্য যে আমার খুব চিন্তা হয়, কেন জানি না। ও যদি এক মুহূর্তের জন্য আমার চোখের আড়ালে যায়, তাহলে আমি নিজেকে সামলাতে পারি না। তুমি ওকে রক্ষা করো কৃষ্ণ, আমাকে তুমি শক্তি দিও। কেউ যদি আমার মেয়ের ক্ষতি করার চেষ্টা করে, আমি যেন তাকে ধ্বংস করে ফেলতে পারি। আমাকে শক্তি দিও ঠাকুর, আমাকে শক্তি দিও। যদি ওর কেউ ক্ষতি করে দেয়, আমি তখন কি করবো? আমার মেয়েটাকে আমি কি করে বাঁচাবো? আমি কি করবো? আমি কিচ্ছু বুঝতে পারছি। এই কৃষ্ণা, তোর ওই দাদা ওখানে কি করছে বলতো? গেছে তো গেছে, আর আসার নামই নেই। ওখানে আড্ডা মারছে নাকি? দাদা ভাই, তোমার কি দেরি হবে গো? দাঁড়া দাঁড়া, আসছি। ও দিদি ভাই, তুমি কোথায় যাচ্ছ? আমি এখানটা বসছি। শোনো, টাকাটা যে নিলে কাজটা যেন হয়ে যায়, এরকম কাজ পরে অনেক পাবে। কিন্তু হ্যাঁ, ভুল করেও কারোর নাম বলার চেষ্টা করো না, তাহলে কিন্তু খুব বাজে হয়ে ফেঁসে যাবে। তখন মনে রেখো কিন্তু। হ্যাঁ এই কৃষ্ণা, চল না ওইদিকে চল, বিরক্ত লাগছে এখানে আমার। ঠিক আছে চল, যাচ্ছি। দাদা ভাই, ও দাদা ভাই, হয়েছে তোমার কথা বলা? হ্যাঁ তাহলে চলো। চল। কি হলো দাদা ভাই, কি ভাবছো? চলো। দাদা ভাই, তোমাকে একটা কথা বলবো, তুমি রাগ করবে না তো? বল। মামা আর মামি না তোমাকে নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে থাকে। ভুলভাল মানুষের সঙ্গে না বেশি মেলামেশা করো না, বুঝলে? আর তাছাড়া কদিন পর তো তুমি আমাদের সঙ্গে শহরে চলেই যাবে, তখন আর কেউ চিন্তাই করবে না। ঠিক আছে, তাহলে এখন আমরা যাই, তুমি আমাকে গ্রামটা চিনিয়ে দাও। চলো। কি হলো দাদা ভাই, এসো। কি হয়েছে? কি হয়েছে ওর? অমন করছে কেন? এই, আর বলবেন না মাসিমা, মেয়ে ফিরছে না তাই জন্য চিন্তা চিন্তা এরকম পাগল হয়ে যাচ্ছে। সত্যি পারেও বটে। আরে কি হয়েছে তোর? হ্যাঁ? অমন উতলা হয়ে থাকিস কেন? আমার কথা বিশ্বাস হয় না? হ্যাঁ, আমি এতবার করে বললাম যে কিচ্ছু হবে না আমার ছোট দিদি ভাইয়ের, কিচ্ছুটি হবে না, দেখিস। কি রে, ভরসা করতে পারছিস না তো? আচ্ছা বড় বৌমা, বলছি তুমি এক্ষুনি একটা ফোন করো তো,
আমার মুন্নি দিদিভাইকে একটা ফোন করো, ছোট দিদি ঠিক আছে কিনা জেনে নাও। মা আমি তো ফোন করেছিলাম, আসলে ফোন লাগছে না, এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম থাকে তো ওই জন্য হয়তো। শ্যামা, এটা তো নিজের গ্রাম, এখানে তোর মেয়ের কেউ কোনো ক্ষতি করবে না। আপনারা কেউ কেন আমার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করছেন না বলুন তো? আমি সত্যি বলছি, আমার খুব চিন্তা হচ্ছে আমার মেয়ের জন্য। আমার এই মনের চিন্তাকে আমি কি করে আটকাবো, কি করে আটকাবো আমি আমার এই মনের চিন্তাকে বলুন তো? মা, কৃষ্ণা, এই তোমার আমি এসে গেছি। কৃষ্ণা, তুই কোথায় ছিলি? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কি হচ্ছে আমায় বলো। তুই কোথায় ছিলি মা এতক্ষণ? আমি তোকে কতবার বলেছি আমাকে ছেড়ে কোথাও যাবি না, আমার তোর জন্য চিন্তা হয়। আর কখনো এরকম ভাবে বেরোবি না বলেছি। আমি তো তোমাকে বলে গিয়েছিলাম মা, শান্ত হও। কেন এরকম করছো তুমি? তাহলে তুই এত দেরি কেন করলি? কেউ করে এত দেরি? তুই তো জানিস তোর মা তোর জন্য চিন্তা কর। কাম্মা, আমি তো বারণই করেছিলাম, তোমার মেয়ে তো শুনলই না। দেখছিস তো কাম্মা তোর জন্য কত চিন্তা করছিল। পিসিমার মাথা তো দেখছি পুরো খারাপ হয়ে গেছে, এবার আমিও পাগল হয়ে যাব। ওদিকে লোকটা এমন একটা কাজ দিল, করতে না পারলে তো এতগুলো টাকা হাতছাড়া হয়ে যাবে।